আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন স্টারলিংক, আর আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে এটা কাজ করে এন্ড কিভাবে আপনারা আপনার বাসায় সেট করতে পারেন। স্টারলিংক অফিসিয়ালি এখন বাংলাদেশে, আর আমরাই হয়তো ওয়ান অফ দ্য ফার্স্ট ইউজার যারা কিনা এটাকে অর্ডার করেছে। স্টারলিংক বাংলাদেশে আপাতত দুইটি প্যাকেজ নিয়ে এসেছে, রেসিডেন্সিয়াল এবং রেসিডেন্সিয়াল লাইট। রেসিডেন্সিয়াল প্যাকেজ নিতে আপনাকে মাসে গুনতে হবে ৬,০০০ টাকা এবং রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ নিতে আপনাকে গুনতে হবে ৪,২০০ টাকা। দুটি প্যাকেজেই কোনো ডেটা লিমিট নেই, অর্থাৎ রেসিডেন্সিয়াল প্যাকেজ ইউজাররা ৩০০ এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন, আর রেসিডেন্সিয়াল লাইট ইউজাররা ৫০ থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত স্পিড পেতে পারেন। তবে শুরুতেই একটা বড় খরচ, এককালীন ৪৭,০০০ টাকা লাগবে সেট আপ কিটের জন্য। এছাড়াও আলাদা একটা ভার্সন আছে স্টারলিংক মিনি, যেটা কিনা অন দ্য গো ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে, অর্থাৎ যারা পোর্টেবিলিটি চায়, মানে সাথে করে নিয়ে ঘুরতে চায় তাদের জন্য। মিনি কিটের দাম বাংলাদেশে ২৪,০০০ টাকা। তবে এই মিনি কিট দিয়ে আপনি রেসিডেন্সিয়াল প্যাকেজগুলো ইউজ করতে পারবেন না, এটার জন্য রয়েছে আলাদা রোম প্যাকেজ। রোম প্যাকেজের দাম তুলনামূলক অনেক বেশি। রোমের আবার দুইটি অপশন, রোম ৫০ জিবি যেটা কিনা মাসে গুনতে হবে ৬,০০০ টাকা, অ্যান্ড রোম আনলিমিটেড যেটার জন্য আপনাকে মাসে গুনতে হবে ১২,০০০ টাকা। দ্যাটস আ লট। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের মিনি কিটটা তেমন প্র্যাকটিক্যাল না, কারণ এখানকার বেশিরভাগ ইউজাররাই হোম বা ফিক্স লোকেশন বেস্ট। আমরা অর্ডার করেছি স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট জেন 3 উইথ রেসিডেন্সিয়াল প্যাকেজ, সাথে একটি ওয়াল মাউন্ট সহ আমাদের খরচ হয়েছে ৫৫,৭০০ টাকা, ইনক্লুডিং ২৮০০ টাকা শিপিং চার্জ। অ্যান্ড হ্যাঁ, এটা ইউএসএ থেকে এসেছে। যদি ইউএসএর সাথে কম্পেয়ার করি, সেখানে এই একই রেসিডেন্সিয়াল প্যাকেজ $১২০, যা কিনা ১৫,০০০ টাকার মতন। তো ধন্যবাদ দিতে হয় বিটিআরসি অফিসিয়ালদের, যারা কিনা স্টারলিংকদের সাথে নেগোসিয়েশন করে আমাদের একটি রিজনেবল প্রাইস ইনশিওর করেছে। অনেক কথাই হয়ে গেল, এবার চলুন দেখি বক্সে কি কি থাকছে এবং ডিভাইসগুলো কিভাবে কাজ করে। শুরুতেই আমরা পেয়ে যাচ্ছি স্টারলিংক ডিশ জেন 3। দিস ইজ দ্য ডিভাইস যেটা আপনাকে স্যাটেলাইটের সাথে কানেক্ট করবে। স্টারলিংকের নিজস্ব লো আর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক আছে। ৩০০ কিলোমিটার মতো উচ্চতা এই স্যাটেলাইটগুলোর পৃথিবীর চারপাশে ঘুরছে। এই মুহূর্তে প্রায় স্টারলিংকের ৬,০০০-এর বেশি স্যাটেলাইট একসাথে কাজ করছে। এই বিশাল নেটওয়ার্ক থাকার কারণেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্টারলিংকের সিগন্যাল পাওয়া যায়, বিশেষ করে রিমোট এলাকা বা যেখানে ট্রেডিশনাল ব্রডব্যান্ড পৌঁছায় না। অ্যান্ড এটা লুক অ্যান্ড পারফরমেন্সের দিক দিয়ে জেন 1 অ্যান্ড জেন 2 থেকে অনেকটাই ইমপ্রুভড। ডিশটা এবার রেক্ট্যাঙ্গুলার ডিজাইন, আগে রাউন্ডেড ডিজাইনের চেয়ে স্লিক আর পোর্টেবল, অনেকটা দেখতে সাইবার ট্রাকের মতো। মেবি এলন লাভ সাইবার ট্রাক ভাইবস। জেন 1 এবং জেন 2 ডিশগুলো ছিল মেকানিক্যালি অ্যাকচুয়েটেড, মানে ডিশের মাথা নিজে নিজে ঘুরে স্যাটেলাইট ট্র্যাক করতো। স্টারলিংকের ডিশ যেটা আমরা পেয়েছি, এটা সেলফ অ্যালাইনিং, অর্থাৎ পাওয়ার দিলে নিজে থেকে স্যাটেলাইট খুঁজে নেয়। এর ভেতরে ফার্স্ট এয়ার অ্যান্টেনা আছে, যা ডাইনামিকলি একাধিক স্যাটেলাইটের সাথে কানেক্ট করতে পারে, রেজাল্টিং ইন ফাস্টার সুইচিং অ্যান্ড লোয়ার লেটেন্সি। একটা ইন্টারেস্টিং পয়েন্ট, স্টারলিংকের ডাউনলোড স্পিড এত বেশি হলেও আপলোড স্পিড তুলনামূলক কম হয়। কিন্তু কেন? এর কারণ হচ্ছে এলইও স্যাটেলাইট থেকে পৃথিবীতে সিগন্যাল পাঠানো অনেকটা সহজ, কিন্তু পৃথিবী থেকে স্যাটেলাইটে সিগন্যাল পাঠাতে পাওয়ারফুল আপলিং সিগন্যাল দরকার হয়। ডিশটি কম্প্যাক্ট ডিজাইন হয়, আপলোড পাতে কিছু লিমিটেশন থাকে, যার কারণে আপলোড স্পিড সাধারণত ২০-৩০ এমবিপিএস হয়ে থাকে। অ্যান্ড দ্য নেক্সট থিং ইন দ্য বক্স ইজ দ্য রাউটার। স্টারলিংকের ওয়াইফাই রাউটারটা বেশ ইমপ্রেসিভ। এটি ওয়াইফাই 6 ট্রাইব্যান্ড রাউটার, 4x4 MU মিমো সাপোর্ট করে, মানে একসাথে অনেক ডিভাইসে ফাস্ট কানেকশন মেনটেন করতে পারে। কভারেজ দিচ্ছে প্রায় ৩২০০ স্কয়ার ফিট, যা কিনা একটি ফুল সাইজ বাসার জন্য যথেষ্ট। রাউটারটিতে রয়েছে দুইটি ইথারনেট পোর্ট এবং একসাথে ২৩৫টি ডিভাইস কানেক্ট করা যায়। এগেইন ডিজাইনটা স্লিক অ্যান্ড কম্প্যাক্ট, মাত্র ৫৭০ গ্রাম, আর IP56 ওয়াটার রেসিস্টেন্ট হলেও ইনডোর ইউজের জন্য ডিজাইন করা হয়েছে। আর যাদের কাস্টম সেটআপ আছে, তারা চাইলে স্টারলিংকের রাউটার থেকে ইথারনেটের কেবলের মাধ্যমে অন্য রাউটারে কানেকশন দিতে পারবে। মানে স্টারলিংক রাউটারকে একটা মডেমের মতো ইউজ করে আপনার পছন্দের রাউটার বা মেশ সিস্টেম চালাতে পারবেন। অ্যান্ড এরপরে পেয়ে যাচ্ছি ১৫ মিটার স্টারলিংক কেবল, যেটা দিয়ে ডিশ থেকে রাউটার কানেক্ট হবে। অ্যান্ড তাদের স্টোরে আরেকটি ৩৫ মিটারের অপশন আছে, যেটার দাম ১১,০০০ টাকা। অ্যান্ড লাস্টলি দ্য পাওয়ার অ্যাডাপ্টার অ্যান্ড দ্য এসি কেবল। এবার পাওয়ার কনজাম্পশন নিয়ে কিছু বলা যায়। স্টারলিংক সিস্টেম টিপিক্যালি ৭৫ থেকে ১০০ ওয়াট পাওয়ার কনজিউম করে, হুইচ ইজ অনেস্টলি অনেক বেশি, স্পেশালি কনসিডারিং একটা সিলিং ফ্যান কনজিউম করে ৫০ থেকে ৬০ ওয়াটের মতো। তো চলেন এবার একটা হিসাব করে ফেলা যাক। ধরুন আপনি দিনে ২৪ ঘন্টা চালাচ্ছেন, ১০০ ওয়াট গুণন ২৪ ঘন্টা ইজ ইকুয়াল টু 2.4 ইউনিট প্রতিদিনে, মাসে দাঁড়াচ্ছে ৭২ ইউনিট। বাংলাদেশের বিদ্যুতের ইউনিট রেট রাফলি ৮ থেকে ১২ টাকা, অর্থাৎ শুধুমাত্র স্টারলিংক চালাতেই আপনার মাসিক কারেন্ট বিল হবে ৫৭০ থেকে ৮৬০ টাকা পর্যন্ত, যা কিনা অনেকে ওয়াইফাই বিলের সমান। সো যারা সোলার ইউজ করেন অথবা ব্যাকআপ সিস্টেমের কথা ভাবছেন, তাদের এই জিনিসটা কনসিডারেশনে রাখা দরকার। ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছি, এবার চলুন ছাদে যাই। ছাদে গিয়ে আমরা জিনিসটাকে সেট আপ করে রিয়েল ওয়ার্ল্ড টেস্টটা করে আসি। সো আমরা এখন এই ইনক্লুডেড ১৫ মিটার কেবলটি দিয়ে ৫ তলার ছাদ থেকে ৪ তলায় নেওয়ার ট্রাই করতেছি, দেখি এটা রিচ করতে পারি কিনা আমরা। এখানে হচ্ছে আমাদের এই যে কিটটা, ওইটাকে ওইখানে রাখবো, রেখে দেখি কতদূর নিয়ে যাওয়া যায়। তারটা নিচে ফেলাই দিচ্ছি আমরা, জানালা দিয়ে নিব আমরা আমাদের রুমে। এটা অ্যাটলিস্ট দুই তলা কভার করা যাবে, তার মানে ৫ তলা থেকে ৩ তলা পর্যন্ত নিয়ে যাওয়ার মতো এনাফ কেবল আছে এখানে। মিডিলে নিয়ে গেলে ওইদিকে নিয়ে গেলে হয়তো বা তারটা শর্ট পড়ে যাবে, বাট আমরা এখানেই রাখি আপাতত মাটিতে।
এটার জন্য আলাদা ইলেকট্রিসিটি লাগবে না উপরে, না? না, এটা পিওই এনেবলড, মানে হচ্ছে পাওয়ার। নিচে রাউটার যে পাওয়ারটা দিব ওই পাওয়ার এখানেও চলে আসবে। এখন চলো তাহলে নিচে গিয়ে আমরা এটাকে পাওয়ার আপ করে দেখি কি হয়। তো আমরা তো এখন এই জানলা দিয়ে হচ্ছে আমরা কেবলটা নিচে ভিতরে, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ডেস্কের সামনে আমরা রাউটারটাকে রাখছি। দেখি যে হচ্ছে রাউটারে পাওয়ার দিতে হবে, অ্যান্ড ওই যে ডিশ থেকে যে কেবলটা আসছে সেটা লাগাতে হবে, হোপফুলি এটা অন হয়ে যাবে। সো আমরা রাউটারটা পাওয়ার আপ করে ইয়ের সাথে ডিশের সাথে কানেক্ট করে দিছি। এখন আমাদের স্টারলিংক অ্যাপ থেকে সেটআপটা স্টার্ট করতে হবে। লেটস স্টার্ট দ্য সেটআপ। সো আমাদের এখানে কিট সিলেক্ট করতে হবে স্ট্যান্ডার্ড, যেহেতু আমরা স্ট্যান্ডার্ডটা অর্ডার করছি। ইয়েস, কনফার্ম। লেটস ফার্স্ট চেক ফর অবস্ট্রাকশন। ইয়েস, আই এম রেডি। লেটস স্ক্যান দ্য এন্টায়ার স্কাই। এটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস, মাত্র কয়েক সেকেন্ডে স্ক্যান করা শেষ। সি দ্য রেজাল্টস। সো আমরা দেখতে পেতেছি যে আমাদের ডান দিকে একটু অবস্ট্রাকল আছে, আর বাকি স্কাই ইজ ক্লিয়ার। এখানে দেখাইতেছে যে এস্টিমেটেড অবস্ট্রাকশন। সো ইটস গুড ফর ভিডিও স্ট্রিমিং, ওয়েব ব্রাউজিং অ্যান্ড ভিডিও কলস, বাট there is some interruption in online gaming. But for now, let's go for it. So we will continue with the kickstand. Yes, my Starlink is plugged in. And now the router is running. Let's see if we can have the connection from here. আমাদের রাউটারটা হচ্ছে 4 তলায়, আমরা এখন ছাদে আছি 5 তলায়। Let's see if we can get signal from here. যদি আমরা আমাদের TP-Link Deco M4 রাউটারে সিগন্যাল পাইতেছি, কিন্তু স্টারলিংক রাউটারের সিগন্যাল পাইতেছি না। আমাদেরকে নিচে যেতে হবে তাহলে। Here we go. Here is the Starlink router. This is the Wi-Fi 6 router. So Starlink paired successfully. Get devices connected to Starlink দেখাইতেছে। So let's continue. So Starlink is misaligned by 38 degree. So we need to align the dish. Let's go to south again. তাহলে আবার যেতে হবে। So আমরা এখন ছাদে আসছি, কিন্তু এখন দেখাচ্ছে Starlink আনরিচেবল, মানে আমার ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। সো আমি যে কনফিগারেশনটা চেঞ্জ করতে আসছিলাম, মানে 38 ডিগ্রি যে অ্যালাইনমেন্টের ইস্যু ছিল, সো এটা রাউটারের সাথে কানেক্টেড না থাকলে আমি করতে পারতেছি না। সো আমরা এখন ট্রাই করব রাউটারটা কত কাছে নিয়ে আসা যায় জানলার কাছে, যেহেতু আমাদের এখানে কোনো পাওয়ার কানেকশন নাই। সো আমাদের নিচ থেকে এইভাবেই সেট আপ করতে হবে আপাতত। সো আমি নিচে গিয়ে জানলা দিয়ে একটু বের করার চেষ্টা করি, দেখা যায় পাও কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন দ্য ডিশ ইজ পারফেক্টলি অ্যালাইন্ড। সো আপনারা দেখতেছিলেন যে আমরা হচ্ছে ওয়াইফাই কানেক্ট করতে পারতেছিলাম না ছাদ থেকে, তারপর আমরা হচ্ছে জানালা দিয়ে রাউটারটা একটু বের করে ধরে তারপরে ওইরকমভাবে কোনোভাবে কানেক্ট করে তারপরে ডিশটা অ্যালাইন করছে। শুধু এটা দেখাইতেছিল যে 38 ডিগ্রির মতো একটা মিস অ্যালাইনমেন্ট আছে, বাট আমার কেন জানি 120 ডিগ্রির চেয়ে বেশি ঘোরাইতে হয়েছে পারফেক্টলি অ্যালাইন করার জন্য। But now it's perfectly aligned, and let's configure the Wi-Fi now. So let's name the Wi-Fi. So it's now applying the setting. So Wi-Fi router already disconnect হয়ে গেছে। Second আমরা statistics দেখতে পারি, ping success is 94%, latency দেখাচ্ছে 61 ms. So they're not good for gaming. That's why we saw that there were some interruption in gaming. এখানে পাওয়ার ড্রটাও দেখা যায়, এখন প্রায় 39 ওয়াটের মতো করে টানতেছে। আর এটা হচ্ছে অবস্ট্রাকশন ম্যাপ।
As we can see, Starlink is perfectly aligned. So the setup process was easy. Sky scan করা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ফুল স্কাই স্ক্যান করে ফেলে এবং অবস্ট্রাকচারের ডাটা দিয়ে দেয়, বাট অ্যালাইন করতে আমাদের একটু প্যারা খাইতে হয়েছে যেহেতু রাউটারটা দূরে ছিল ইয়া থেকে, আর রাউটারের কভারেজটাও খুব বেশি ভালো দেখলাম না, যেহেতু আমাদের টিপি লিঙ্কের ডেকো M4 রাউটারটা সার থেকে ভালোই সিগন্যাল পাইতেছিল, বাট স্টারলিংটা খুবই স্ট্রাগল করতেছিল সাদে। যদিও আমরা জানালা দিয়ে বাইরে বের করে তুলছিলাম তারপরেও স্ট্রাগল করতেছিল, আমরা একদম ছাদের কিনারে ঘেঁষে লেগে থাকতে হইতেছিল পারফেক্ট সিগন্যাল পাইতে। সেট আপ করা শেষ, এখন পালা রিয়েল ওয়ার্ল্ড টেস্টের। আর আমরা এই টেস্টটাকে 5টি ভাগে ভাগ করেছি। লেটস স্টার্ট উইথ দ্য ডাউনলোডিং টেস্ট। স্পিড টেস্টে প্রতিবারই 380 থেকে 440 MBPS পর্যন্ত স্পিড পেয়েছি, যা এক কথায় দারুণ। তারপর স্টিম থেকে একটি গেম ডাউনলোড করেছি যেখানে এভারেজ স্পিড ছিল 280 থেকে 310 MBPS পর্যন্ত। এরপর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে একটি বড় ফাইল নামালাম যেখানে স্পিড গিয়েছিল 50 থেকে 60 MBPS পর্যন্ত। এই লেভেলের স্পিড আমাদের লোকাল ব্রডব্যান্ডগুলোতে দেখা যায় না বললেই চলে। এবার পালা স্ট্রিমিং টেস্ট। স্ট্রিমিং এর অভিজ্ঞতা ছিল একদম ফ্লোলেস। নেটফ্লিক্সে একের পর এক 4K মুভি রান করেছে, একবারও বাফার করেনি। ইউটিউবেও সেম, ভিডিও হোক কিংবা লাইভ স্ট্রিম, ফুল স্মুথ, জিরো বাফারিং। এবার পালা গেমিং টেস্টের। পাবজি মোবাইল খেলেছি, পিং সবসময় 20 থেকে 24 ms এর মধ্যেই ছিল, মাঝে মধ্যে 60+ ক্রস করে যায়, কিন্তু অল্প সময়ের মধ্যেই আবারও 20-এর দিকে নেমে আসে। এরপর খেলেছি ভ্যালোরেন্ট। সিঙ্গাপুর সার্ভারে পিং ছিল 40 থেকে 70-এর মাঝে। গেম একদম স্মুথ ছিল, মাঝে মধ্যে নেটওয়ার্ক ওয়ার্নিং আইকন দেখিয়েছে, কিন্তু গেমে তেমন কোনো কিছু নোটিসেবল ছিল না। এবার পালা ভিডিও কলিং টেস্ট। অনেকেই ভাবেন আপলোড স্পিড কম থাকার কারণে হয়তো ভিডিও কল বাফার করবে, তো এই জন্য আমি আমার বন্ধু মাহাদিকে কল দিয়েছিলাম। হ্যালো, কই তুমি? আচ্ছা, আমি হচ্ছে তোমাকে স্টারলিং দিয়ে ভিডিও কল দিছি। আমার কথা কি বা কথা এবং ভিডিওকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, আমিও তোমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি, একদম সব কিছু তাহলে ঠিকঠাক আছে। এটা একটু টেস্ট করতেছিলাম আর কি। অনেক আপলোড স্পিড কম, তো অনেকে হচ্ছে ভাবতেছে যে ভিডিও কলে কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে, তুমি জিম করো, ওকে। এবার পালা আপলোড টেস্টার। আমরা একটি ইউটিউব ভিডিও আপলোড করেছিলাম যার সাইজ ছিল 12 GB। আপলোড স্পিড পেয়েছি আমরা 10 থেকে 12 MBPS পর্যন্ত, হয়তো খুব বেশি না, তবে স্যাটেলাইট ইন্টারনেটের জন্য ঠিকই আছে। তো এবার চলে আসি কনক্লুশনে। সো ফার আই এম স্যাটিসফাইড। ডাউনলোড স্পিড অনেক ভালো পেয়েছি, আমরা আগে ব্রডব্যান্ড ইন্টারনেটের তুলনায় অনেক বেশি ভালো। আপলোড স্পিড হ্যাঁ স্লো, বাট এমন স্লো না যে জুম মিটিং বা ভিডিও কলিং করা যাবে না। রেগুলার ডেইলি ইউজেসের জন্য অনেস্টলি কোনো ইস্যুই ফেস করবেন না। তবে লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে একটু প্যারা খেতে হবে। প্যারা বলতে একটু সময় বেশিই লাগবে। যেমন আমি আমার এই ভিডিওটা আমার ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে আপলোড করছি, তো বুঝতেই পারছেন গেমিংয়ে পিং একদম একটা নাম্বার স্টেবল না, খুবই ছোট্ট রেঞ্জে আপ অ্যান্ড ডাউন করে, বাট দ্যাটস নট ব্যাড অ্যাট অল। অ্যান্ড মোবাইলটার তুলনায় অনেক বেশি ভালো পারফর্ম করে। এক্সট্রিম ওয়েদারে এখনও টেস্ট করা হয়নি, তবে ফিউচারে এক্সপিরিয়েন্স হলে অবশ্যই শেয়ার করবো। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। অনেক বড় হয়ে গেল আই নো, বাট আমি চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে বলার। যদি কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু কমেন্ট ডাউন, অ্যান্ড যদি কোনো কিছু স্পেসিফিক টেস্ট দেখতে চান সেটাও কমেন্টে জানিয়ে দেন। ওকে দেন, বাই। I hope you guys enjoy the video. Catch you guys in the next one. Peace.